আমরা যে সেল বায়োলজি, দেখো সেল বায়োলজি কেন ধরলাম আমরা, এই কারণে ধরলাম কেন সেল সম্বন্ধে না জানলে যে আমাদের পরবর্তী যে ক্লাসগুলি আছে সেগুলি কিন্তু আমরা ভালো রকমে অ্যাটেন্ড করতে পারবো না, আমরা বুঝবো না ব্যাপারটা। কেন সেল আমাদের হচ্ছে জানতেই হবে, সেল জিনিসটা কি আমরা অলরেডি জেনেছি, কিন্তু আমরা এখানটা আরো বেশি ভালো করে জানবো। এবং আমি বললাম যেহেতু এটা এসএলএস লাইফ সায়েন্স, যেখানে হচ্ছে ডাব্লিউবিএসএসসি নিয়োগ মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আর পয়েন্ট টু পয়েন্ট ভাবে হচ্ছে কি করে হচ্ছে কিন্তু পরীক্ষাটা হবে। পরীক্ষায় এরকম থাকবে না কোষ কাকে বলে, সেল কাকে বলে, সেলকে আবিষ্কার করে, কিন্তু এখানটা কোশ্চেন আসতে পারে কিছু পয়েন্ট পয়েন্ট টু হচ্ছে কোশ্চেন আকারে থাকতে পারে, যেগুলি সবথেকে, যেমন সব থেকে ক্ষুদ্রতম কোষ, তারপরে কিছু কোষের নাম দেবে, কোথাও নিউক্লিয়াস বিহীন কিছু কোষ, মানে পয়েন্ট টু পয়েন্ট, যেগুলি আমাদের অবশ্যই আমি এখানে রেখেছি। এবং আমরা এখানটায় আর একটু পড়বো প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ এবং মেসোক্যারিওটিক কোষ। আমরা এই মানে আজকে ক্লাসটা কি সেলের সম্বন্ধে যাবতীয় যা যা আছে, যাবতীয় যা যা মানে ইন্ট্রোডাকশন, সেগুলি কিন্তু আমরা জানবো। সেল কয় প্রকার হয়, কি কি হয়, এবং কি কি কোশ্চেনগুলি আসে, মানে যেগুলি কম্পিটিটিভ এক্সাম অথবা আমাদের হচ্ছে এই টিচার নিয়োগ। কারো মাইক্রোফোন অফ আছে, মানে অন আছে, এটা অফ করো প্লিজ। যাবতীয় যা কিছু সবকিছু কিন্তু এখানটা কিন্তু তুমি এইখানটা এই এই পিডিএফ এর মাধ্যমে বা এই পিপিটির মাধ্যমে তুমি কিন্তু এ টু জেড কিন্তু দেখতে পাবে। দেখো তাহলে আমরা আজকে পড়ানো হয়ে যাক। আচ্ছা তাহলে একটা ইয়ে নেই। আচ্ছা, ও আমি জয়দীপ সরকার, অবশ্যই চেনো। আমি হচ্ছে কোয়ালিফিকেশন আমার বিএসসি ফার্স্ট ক্লাস বোটানি সাবজেক্ট থেকে, এমএসসি বোটানি স্পেশালাইজেশন মাইক্রোবায়োলজি ফার্স্ট ক্লাস, এবং বিএড ফার্স্ট ক্লাস। আচ্ছা দেখো, সেল দেখো হচ্ছে দেখো ছবি দেখো, সবাই দেখতে পাচ্ছো। দেখো দুটো সেল আছে, একটা ইউক্যারিওটিক সেল আছে, দেখো একটা প্রোক্যারিওটিক সেল আছে। দেখো ছবি পুরো পুরো একদম ডিজিটাল ছবি, দেখো আজকাল বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল ছবি। দেখো দুটো সেল রয়েছে, প্রত্যেকটা সেলের ভেতরে দেখো কোষ অঙ্গাণু রয়েছে, একটু মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে, দেখো তারপরে পাশে দেখো আহ, দেখো প্লাস্টিড আছে, যে রেটিকুলাম আছে, দেখো হচ্ছে ইয়ার আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। হ্যাঁ, এবং দেখো আমার প্রথমে আগে জানবো যে সেলটা কি, কোষটা কি, কোষ কি। কোষ যাকে দেখো জীবদেহের প্রাথমিক গঠন বা কার্যগত একককে কোষ বলা হয়। দ্য সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিটস অফ অল লিভিং অর্গানিজম। দেখো এই যে সেলটা আবিষ্কার করে প্রথম বিজ্ঞানী রবার্ট হুক। দেখো সালটা কত, 1665 সালে প্রথম তিনি অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে কর্ক গাছের ছাল, কর্ক গাছের ছালের যেটা মৃত ছাল, এই মৃত ছালটাকে তিনি হচ্ছে প্রথম মাইক্রোস্কোপে, তখন তো অত কম্পাউন্ড মাইক্রোস্কোপ ছিল না, তখন একটা সিম্পল মাইক্রোস্কোপ ছিল, সেই সিম্পল মাইক্রোস্কোপের বা অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে তিনি প্রথম দেখতে পায় যে একটা হচ্ছে ষড়ভুজাকার টাইপের হচ্ছে কিছু কিছু কোঠরির মতন হচ্ছে কিছু কিছু ছবি, মানে কিছু কিছু দেখতে পায় যে পরপর লাইন বাই লাইন আছে। তখন তিনি এই তখন তিনি দেখছি কি পায় এই করগাছের প্রত্যেকটা ছালের ভিতরে কি আছে, এই ধরনের হচ্ছে কোঠরির মতন কিছু গহ্বর রয়েছে। তখন তিনি এই রবার্ট হুক প্রথম তিনি কোষ সম্বন্ধে আইডিয়া দেয় যে কোষ একটা হচ্ছে প্রত্যেকটা জীবের ভেতরে একটা গঠনগত, একটা কাঠামোগত একটা একক, যার মধ্যে সবার মধ্যে কি সিমিলার। এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম বিজ্ঞানী আসে, তারা বিভিন্ন রকমের কোষ অধ্যয়ন করা হয়, যে কোষের মধ্যে দেখছি কি অ্যানিমেলস, মানে হচ্ছে প্রাণী সেলের ভিতরে কোষ একটা অন্য গোলাকার টাইপের দেখতে হয়, আবার দেখা যাচ্ছে যে উদ্ভিদ সেলের কিছু ষড়ভুজাকার দেখতে হচ্ছে। তারপর আরো বিজ্ঞানী আসে, বিভিন্ন রকম তারা আরো ভালোভাবে নিজেদের মধ্যে দেখে যে, একটু মাইক্রোফোনটা অফ করো প্লিজ, কেউ না কেউ আছো, মাইক্রোফোন অন আছো, আছো নাকি কেউ, আছো তো বটে। আর দেখো পরে পরে কোশ্চেন, তোমার কোশ্চেনের আনসার আমি শুনছি। তারপরে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকম বিজ্ঞানী আসে, তারা কি হয় কোষের ভেতরে যে হচ্ছে স্ট্রাকচারগুলি দেখে যে আহ, এর মধ্যে কি কি কোষ অঙ্গাণু রয়েছে। তারপরে দেখো নিউক্লিয়াস আসে, তারপরে মাইটোকন্ড্রিয়া মানে যে হচ্ছে আবিষ্কার হয়, তারপরে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার হয়, তারপরে প্লাস্টিড আবিষ্কার হয়, তারপরে রাইবোসোম আবিষ্কার করে, তারপরে দেখো মানে সায়েন্স এখন থেমে যায়নি, সায়েন্স কিন্তু তারপরে আরো ভেতরে যাচ্ছে, নিউক্লিয়াস আবিষ্কার হয়, নিউক্লিয়াসের ভেতরে গিয়ে সায়েন্স কিন্তু থেমে যায়নি, সায়েন্স আরো দেখো ডেভেলপমেন্ট হয়েছে নিউক্লিয়াসের মধ্যে। দেখো নিউক্লিয়াসের ভেতরে ক রকমের হয়,
হয়। হ্যাঁ, তার ভেতরে দেখো নিউক্লিওলাসের ভেতরে কি আছে, নিউক্লিওপ্লাজমের মধ্যে কি আছে, তার ভেতরে যে ক্রোমাটিন তন্তু রয়েছে, ক্রোমাটিন তন্তুর ভেতরে কি আছে, ডিএনএ আছে। দেখো এরকম ভাবে কিন্তু সায়েন্স নিজেকে দেখো ডেভেলপমেন্ট করছে। তাহলে ফার্স্ট যদি আমরা হচ্ছে ফার্স্ট প্রথমে যদি আমরা দেখি, প্রথম ফেজে দেখি যে হচ্ছে কোষ। এই কোষটা হচ্ছে প্রাণীদের গঠনগত কার্যগত একক। প্রথম বিজ্ঞানী কে করে, রবার্ট হুক করে। সালটা কত, 1665 সাল। এরপরে দেখো এখানে কি লেখা আছে, দেখো পরে দেখো হচ্ছে দেখো পরে ভ্যান লিউয়েন হক তিনি এককোষী জীব আবিষ্কার করে। ভ্যান লিউয়েন হক খুব ইম্পর্টেন্ট, একটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমি এখানটা করে একটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে কি পয়েন্ট, হ্যাঁ অনেক রকমের কোশ্চেনটা আসে যে দেখো রবার্ট হুক কি বললাম যে কট গাছের মৃত কোষ দিয়ে তিনি হচ্ছে পর্যবেক্ষণ করে। কিন্তু প্রথম কোন বিজ্ঞানী যিনি জীবিত কোষ, জীবিত এককোষী কোষ আবিষ্কার করে, সেটা কিন্তু হবে রবার্ট হুক নয়। অপশন রবার্ট হুক থাকবেই, 100% শিওর রবার্ট হুক থাকবে। কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে কি রবার্ট হুকেই কিন্তু টিক মারবে। রবার্ট হুক কিন্তু রাইট আনসার হবে না। এর আনসার কি হবে, লিউয়েন হক। খুব ইম্পর্টেন্ট, লিউয়েন হক। দেখো এই লাইনটা দেখো, সেখানটা আছে দেখো। আচ্ছা পেনের কালারটা চেঞ্জ করে এখন ঠিক আছে। তারপরে দেখো 1830 থেকে 1840 এর দশকে দেখো স্লেনডেন এবং দেখো দেখো নামটা অবশ্যই ইম্পর্টেন্ট, তোমরা অনেকে শুনেছো, স্লেনডেন সোয়ান। এই যে এই বিজ্ঞানীদ্বয়, তারা কিন্তু এই যে সেল সম্বন্ধে তারা কিন্তু অধ্যয়ন করে, এবং তারা কি সেল তত্ত্ব, কোষ তত্ত্ব যাকে বলা হয়, বাংলায় বলা হয় কোষ তত্ত্ব, ইংলিশে সেল বায়োলজি, মানে সেল সম্বন্ধে ভালো করে তারা কিন্তু আরো নিজেকে কিন্তু অধ্যয়ন করে এবং একটা সেল তত্ত্ব অনুধাবন করে। এটাও খুব ইম্পর্টেন্ট, সেল তত্ত্বের আবিষ্কারক কে, অ্যান্সার কিন্তু স্লেনডেন অ্যান্ড সোয়ান। দেখো অনেক কম, যেহেতু এসএলএসটি প্রত্যেক বছর হতো, তাহলে কি হতো, আমরা কোশ্চেনগুলো একটু ভালো করে দেখতে পেতাম। কিন্তু বাট যেহেতু এসএলএসটি সেই ওয়ার্ল্ড কাপও নয়, আমি দেখছিলাম যে আরসিবি ভার্সেস হচ্ছে আরসিবির ফাইনাল ভার্সেস হচ্ছে এসএসসির হচ্ছে পরীক্ষা নিয়োগ, তাই না? সেই কবে হয়েছে, 2016 সালে। এটাও দেখি এরাও ফাইনালে এসছে, এরাও 2025-এ এসছে, সেরকম অবস্থা। তাহলে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলি, যেমন রেল থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাব্লিউবিসিএস থেকে শুরু করে বিভিন্ন রকম পরীক্ষায় মানে একটা কোশ্চেন আসেই যে সেল তত্ত্বের আবিষ্কারক বা প্রবর্তক কে, তার অ্যান্সার কিন্তু স্লেন্ডার অ্যান্ড সোয়ান, খুব ইম্পর্ট্যান্ট। এটাও কিন্তু আছে। এরপরে দেখো বিভিন্ন রকমের দেখো বিভিন্ন রকমের কোষ আছে, তার নতুন ধরনের কোষ এগুলি কিন্তু আবিষ্কার হয়। তার ভেতরে যেগুলো আমি বললাম যে বিভিন্ন রকম কোষ অঙ্গাণু সেল অর্গানেলিসগুলি, তার নাম, তাদের হচ্ছে গঠন, তাদের কি কি কাজে পার্টে ভাগ করা হয়, কি কি তাদের ওয়ার্ক, এগুলি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আসে, আমরা পড়বো। আমরা আজকে পড়বো না সেই বিষয়গুলি, কিন্তু পরবর্তী ক্লাসগুলিতে পড়বো আমরা বিভিন্ন আজকে আমাদের কি সেল সম্বন্ধে ফার্স্ট ক্লাস। সেকেন্ড ক্লাস, 1 মিনিট দ্বারা কেউ জয়েন করছে আছে। হ্যাঁ টাইমে আসবে, হ্যাঁ। হ্যাঁ সবসময় টাইমে আসবে, যখনই ক্লাস করবে টাইমে আসবে। আমার আমার 9 PM তো 9 PM থেকে 5 মিনিট লেট কম হবে, বাট টাইমে আসার চেষ্টা করবে। তাহলে দেখো সেল, আচ্ছা সেল সম্বন্ধে কারো কোনো আইডিয়া, মানে কারো কোনো কিছু প্রশ্ন আছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, কি কিছু রেসপন্স করে বুঝতে পারছো তো? হুম, সন্দীপ বুঝতে পারছো? হ্যালো? ও আচ্ছা, আমি তো পিপিটি শেয়ার করে নি, আচ্ছা বলো আমাকে একটুখানি। আরে তোমরা কি বলো তো, আরে আমি শেয়ার করি সেটা আমাকে বলো একটুখানি, কি আশ্চর্য ব্যাপার। আরে শেয়ার করিনি তো আমি, তো তুমি কি করে জানবে? আরে দেখো, এই দেখো পিপিটি দেখো। হ্যালো, এবার দেখতে পাচ্ছো? এনামুল হক। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ তাহলে আমি তো শেয়ার করি না, আমাকে তো বলতে হবে তো ভাই। আচ্ছা 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 আচ্ছা। কি হচ্ছে অনজিৎ মহান্ত, আমাকে বলো এসব, আমি তো শেয়ারই তো করিনি। আরে পিপিটি যে শেয়ার না করি তোমাদের কি করে দেখবে তোমরা, আমি তো বকে যাচ্ছি বলে যাচ্ছে।
যাই হোক, দেখো পিপিটি দেখতে পাচ্ছো? দেখতে খুব সুন্দর লাগছে নাকি না খারাপ খারাপ হয়েছে দেখতে? আচ্ছা দেখো, এবার দেখো যেটা আমি বললাম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেহেতু আমাদের এই চাকরির পরীক্ষা, আমার চাকরির পরীক্ষা বিভিন্ন জনকে কম্পিটিশনে লড়াই করে আমাকে কিন্তু আগাতে হবে। এবার আমরা জানবো যে এদের মধ্যে কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলি আমরা পড়বো, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল কি, আমরা এই দেখো নিচে আছে খুব সুন্দর করে দেখো, আছে 1 2 3 4 দেখো আছে প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। জিনিসটা কি আমরা নিচে আছে, ঠিক আছে? এবং দেখো তাদের মধ্যে পার্থক্য, আমরা তার আগে আমরা কিছু পয়েন্ট পড়বো, মানে ফ্যাক্ট, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ দ্য সেল, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে ভালো বেশি। দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ লাইভটা হচ্ছে কিনা একটু দেখি। লাইভ হচ্ছে, 2 সেকেন্ড। আচ্ছা দেখো, ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ দ্য সেল। এবার দেখো, বললাম এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, অনেক কটা ফ্যাক্টস আছে, 1 2 3 4 আকারে আছে। প্রথম দেখো, মানবদেহের সব থেকে লম্বা লংগেস্ট সেল হলো হচ্ছে স্নায়ুকোষ। ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষা এসেছে তুমি, মানে মানে অসংখ্যবার পরীক্ষা এসেছে বিভিন্ন রকমের কম্পিটিশন পরীক্ষায়, কম্পিটিটিভ যে পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষায় বারবার আসা কোশ্চেন, যে মানবদেহের সব থেকে হচ্ছে লার্জেস্ট সেলের নাম কি? সেই সেলটার নাম হচ্ছে, আমি কি পেন নিই, কালো পেন নিই না, বলো কালো নেই, 1 মিনিট তো, হ্যাঁ কালো 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 হচ্ছে এখানে। আচ্ছা দেখো, মানবদেহের সব থেকে লম্বা লংগেস্ট সেল হচ্ছে স্নায়ুকোষ বা নার্ভ সেল বলা হয়, যেটি দেখো বিশেষ করে দেখো সোমাটিক মোটর, যেন আমরা দেখো নার্ভ সেল, দেখো স্নায়ু, দেখো করোটিক স্নায়ু হয়, তোমরা জানো যে 12 জোড়া করোটিক স্নায়ু হয়, তাই না? এবং 31 জোড়া কি সুষুম্না স্নায়ু হয়, অবশ্যই পড়েছো, বাট না পড়লে আমি বলছি, শুনে রাখো। এদের মধ্যে যদি বলা হয় লংগেস্ট সেল কোনটা হতে পারে, সেটা হচ্ছে সোমাটিক মোটর, মোটর নিউরনস গুলি কিন্তু হচ্ছে এদের লংগেস্ট সেলের মধ্যে পড়ছে। এবং দেখো, যেগুলি দেখো মস্তিষ্কের স্পাইনাল কর্ড থেকে পুরো পা পর্যন্ত সংকেত বহন করে, তা সবচেয়ে লম্বা কোষ হতে পারে। দেখো আমাদের দেখো যে স্পাইনাল নার্ভ গুলি আমাদের পা থেকে মাথা অবধি রয়েছে, পায়ে দেখো 1 মিটার বা 1 মিটারের থেকে দেখো বেশি পর্যন্ত রয়েছে, সেই সেই সেলগুলিকে মানবদেহের সব থেকে লম্বা লার্জেস্ট সেল। তার যদি অ্যান্সার থাকবে অপশনে দেখবা ABCD আকারে অপশন থাকলে স্নায়ুকোষ বা নার্ভ সেল কিন্তু অপশনে থাকবে, তাহলে যদি কোশ্চেন হয় তাহলে অ্যান্সার হবে স্নায়ুকোষ। 2 নম্বর, সব থেকে ছোট কোষের নাম কি? খুব ইম্পর্টেন্ট একটা কোষের নাম, দেখো সব থেকে ছোট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। সব থেকে ছোট কোষের নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। একবার করে পড়ে রাখো, দুবার করে পড়ে রাখো, 3বার করে পড়ে রাখো, বাট নামগুলো দেখে রাখো, নামগুলি থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। এখানে ফ্যাক্টস অফ দ্য সেল থেকে কিন্তু কিছু কোশ্চেন থাকতে পারে, একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন তুমি কিন্তু এখানে ক্যারি করতে পারো। নেক্সট, দেখো অ্যাসিটাবুলেরিয়া এক ধরনের দেখো ছত্রাক টাইপের হয়। আম, এই কোষটি দেখো আমরা সব থেকে দেখো খালি চোখে দেখা যায়। আচ্ছা অ্যাসিটাবুলেরিয়া যদি তুমি দেখো, বিভিন্ন রকম যারা খুব বেশি হচ্ছে একটুখানি, মানে একটুখানি এই যে বাড়ির উঠানে উঠানে একটু পর্যবেক্ষণ করতে বেশ ভালোবাসো, তারা দেখবা নোংরা মুড়া আবর্জনার মধ্যে দেখবে এক ধরনের, দেখবা ফাং ব্যাঙের ছাতার মতন, দেখবে এক ধরনের সাদা নয়, এটা কিন্তু হালকা বাউনিশ কালারের দেখতে হয়, হ্যাঁ। তো ব্যাঙের ছাতার মতন দেখবে লম্বা 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 করে পাইপ, মানে একটা কলোনির মতন দেখো জায়গা জুড়ে কিন্তু একটা ছত্রাক হয়। এই ছত্রাকটাকে আমরা অ্যাসিটাবুলেরিয়া বলে। অ্যাসিটাবুলেরিয়া এই এই মানে এটাই এমন উদ্ভিদ কোষ, যে কোষটা কিন্তু খালি চোখে দেখা যায়। দেখো কোষ খুবই অতি ক্ষুদ্রাতি মাইক্রোনে বা হচ্ছে ন্যানোমিটারে আমরা কিন্তু অ্যাংস্ট্রং এ আমরা কিন্তু পরিমাপ করতে পারি, তাহলে ভাবো যে মাইক্রোস্কোপের তলায় কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু খালি চোখে মানে পুরো একদম ন্যাকেড আই, মানে খালি চোখে কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা কোষের নাম কি? খুব ভালো একটা দেখো পয়েন্ট, যে খালি চোখে দেখতে পায় তার কোষের নাম হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া। ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো
এছাড়াও দেখো দেখো এবং দেখো একটা প্রাণী কোষের নাম বলো যেটা খালি চোখে, মানে এটা ওটা উদ্ভিদ কোষ। আর একটা প্রাণী কোষের নাম বলো যেটা বেশ বড় আকারের হয়, সেটা হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম দেখো বেশ বড় হয়, কিন্তু এটা কিন্তু একটা সেল, যেটা আমরা খালি চোখে দেখতে পাই। পৃথিবীর মধ্যে সব থেকে বড়, দেখো পৃথিবীর মধ্যে সব থেকে বড় কোষ, এবং এটি একটি একক কোষ, মানে এটা সিঙ্গেল সেল। নেক্সট পয়েন্ট। এবং দেখো মানে দেখো র্যামি গাছের বিজ্ঞানসম্মত নাম কি হচ্ছে বইমিয়া নিবিয়া। এই বইমেয়ার নিবিয়ান বাকলে যে তন্তুগুলির মধ্যে যখন আমরা উদ্ভিদ কোষ পাই সব থেকে লম্বা, যদি বলে দেখো সব থেকে উদ্ভিদ কোষের মধ্যে সব থেকে লংগেস্ট কোষ, তোমাকে আমি প্রাণী কোষের মধ্যে এর আনসার কি বললাম বলো? এখনই বললাম কি স্নায়ুকোষ। যদি বলে প্রাণী কোষ বাদে যদি বলে উদ্ভিদ কোষে যদি হয়, তাহলে কি হবে র্যামি গাছের বাকলের তন্তু। ওকে, র্যামি গাছের বাকলের তন্তু সব থেকে লম্বা কোষ। ওকে, দেখো দেখো র্যামি গাছের তন্তুগুলি অনেকটা উদ্ভিদের তুলনায় অনেকটা বড় আকারের হয় এবং মোটা হয়। ওকে, নেক্সট। এবার দেখো নেক্সট পয়েন্ট অফ দ্য ফ্যাক্ট অফ দ্য পয়েন্ট দেখো, ইউ ইউক্যালিপটাস হলো একটা লম্বা গাছ। এটি বিশ্বের সব থেকে লম্বা উদ্ভিদের মধ্যে একটি। ইউক্যালিপটাস দেখো র্যাগনেন্স নামে একটা প্রজাতি, যাকে মাউন্টেন অ্যাশ নামে পরিচিত, দেখো মাউন্টেন অ্যাশ নামে পরিচিত। এটি সব থেকে লম্বা, সব থেকে যদি বলা হয় সব থেকে কোষেদের মধ্যে সব থেকে লম্বা একটি গাছের নাম কি হবে? ইউক্যালিপটাস গাছ হবে, যাকে আমরা মাউন্টেন অ্যাশ বলবো। একটা চাকরির পরীক্ষায় আসা মানে সম্ভবত মানে কোনো পুলিশের পরীক্ষায় কোশ্চেনটা আসা, ঠিক আছে? যে সব থেকে বড় উদ্ভিদের নাম কি হবে, লম্বা গাছের নাম কি? ইউক্যালিপটাস। এর সায়েন্টিফিক নাম কি দেখো, ইউক্যালিপটাস দেখো র্যাগন্যান্স। ওকে, ইম্পর্টেন্ট। এবং দেখো সব থেকে বড় প্রাণীর নাম কি দেখো, নীলতিমি। বড় প্রাণীর নাম নীলতিমি, অবশ্যই তুমি জানো, কিন্তু বাট খুব বেশি পরীক্ষা আসে না, বাট দরকার নেই। এবং দেখো সব থেকে লম্বা প্রাণী আমাদের দেখো রিবন ওয়ার, যাকে হচ্ছে লিনিয়াস লিঙ্গুইস, আচ্ছা লিঙ্গুইসিয়াম, প্রায় 54 মিটার লম্বা হয়। রিবন ওয়ান কিন্তু হচ্ছে সব থেকে বড় লম্বা প্রাণী। নেক্সট ফ্যাক্ট অফ দ্য, দেখো এরপরে দেখো ফ্যাক্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ দ্য সেল। দেখো আমাদের মানব দেহে, ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, আমাদের মানব দেহে বা একটা প্রাপ্তবয়স্ক একটা পুরুষের ক্ষেত্রে প্রায় দেখো একটা শরীর দেখো একটা প্রায় যে গঠন হচ্ছে প্রায় কতগুলি সেল থাকে? 6 লক্ষ কোটি থাকে, দেখো 6 লক্ষ কোটি, কল্পনা করতে পারছো কতগুলি সেল থাকে? 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটির মাঝখানে, কারো বেশি কারো কম, 6 লক্ষ কোটি। 6 লক্ষ কোটি, এটা জাস্ট কল্পনা করো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা কোষ, দেখো ফ্লাজেলা যুক্ত একটি কোষের নাম কি? স্পার্ম। এমন একটা কোষের নাম বলো যে কোষের মধ্যে, এগুলো কিন্তু ফ্যাক্ট অফ দ্য পয়েন্ট, ফ্যাক্ট অফ দ্য পয়েন্ট, কিছু কিছু কোশ্চেন, এই কোশ্চেনগুলো অনেকেই স্কিপ করবে, অনেকে পারবে না। অনেক সেল মেল পড়েছে কিন্তু এখান থেকে সেল কোষ থেকে কোশ্চেন এসেছে, কিন্তু জানে না সে, কিন্তু তুমি জানো এই কোশ্চেনগুলি পরীক্ষায় আসে, ঠিক আছে? ফ্যাক্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ দ্য সেল, কিছু কিছু কোশ্চেন থাকে। ফাজেলা যুক্ত কোষ হচ্ছে, ফাজেলা থাকে, ফাজেলা মানে কি দেখো লেজ থাকে, পুচ্ছ থাকে, লেজ থাকে, এটি কোষের নাম কি? শুক্রাণু। ক্লাসের মধ্যে রেডি করো, ঠিক আছে? যদি কিছু কোশ্চেন করি এখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন করা হবে, অবশ্যই ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? আর তুমি ক্লাসের মধ্যে যেন এই টাইমটা তুমি ক্লাসের মধ্যে তুমি যেন মানে কি বলবো, আচ্ছা কমপ্লিট করতে পারো, যাতে তুমি ক্লাসের মধ্যে তোমার পড়া হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার রিভিশন পরবর্তীতে তুমি যখন দেখবা তখন কি তোমার রিভিশন হয়ে যাচ্ছে। দেখো নেক্সট পয়েন্ট দেখো, মানবদেহের সর্ববৃহৎ কোষ, মানবদেহের সব থেকে বড় কোষের নাম কি হবে? মানব দেহের সব থেকে লম্বা কোষের নাম কি হবে? এনিওয়ান প্লিজ, বলতে পারবে? বলো, বলো, যে কেউ বলতে পারবে, কেন বলতে পারবে না বলো? কি হবে মানবদের সব থেকে লম্বা কোষের নাম কি হবে? বলো, কেন পারবে না? আমি পড়ালাম যে মাত্র এখনই, কি হবে অ্যান্সার? হ্যাঁ, নিউরন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, এবার দেখো উভয় পক্ষে একটু আদান প্রদান করবো, হ্যাঁ বেশ ভালো লাগবে, ক্লাসটা করাবো তো 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাস হবে। উভয় পক্ষে একটু রেসপন্স দেবা, বেশ ভালো লাগবে, আমাকে পুরিও বেশ ভালো লাগবে যে হ্যাঁ রেসপন্স তো পাচ্ছে একটা। হ্যাঁ সব থেকে বললে মানব, আচ্ছা কত মিটার হতে পারে বলো? প্রায় অ্যাপ্রক্সিমেট কত, 1 2 3 কত হতে পারে?
1 মিটার। 1 মিটার, ভেরি গুড। আচ্ছা দেখো, যদি বলা হয় মানবদেহ, আমি বলছি লম্বা নয়, মানবদেহের সব থেকে বড় বড় কোষের নাম কি হবে? বড়, দেখো ওভাম, ডিম্বাণু। ডিম্বাণু হচ্ছে মানবদেহের সব থেকে বড় একটা কোষের নাম। ইম্পর্ট্যান্ট পয়েন্ট। মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম কোষ, দেখো মেয়েদের ক্ষেত্রে ওভাম থাকে তুমি জানো, আর ছেলেদের ক্ষেত্রে কি হয়? শুক্রাণু থাকে, স্পার্ম থাকে। তাহলে এই যে দেখো, মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে? ডিম্বাণু সব থেকে বৃহত্তম কোষ। আর দেখো ছেলেদের ক্ষেত্রে দেখো স্পার্ম বা শুক্রাণু সব থেকে ক্ষুদ্রতম কোষ। আর এই স্পার্ম কি আমরা বলবো ফাজেলা যুক্ত কোষ। ফাজেলা, দেখো কোন একটা কোষের নাম বলো যে কোষটা ফাজেলা আছে, সেটা হচ্ছে স্পার্ম। নেক্সট পয়েন্ট, ফ্যাক্টর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট পয়েন্ট, কতবার পরীক্ষা আসা কোশ্চেন তোমার এসএলএসটি লাইফ সায়েন্সের মকে তুমি দেখবা, বিভিন্ন দেখো সেটা দেখবা তুমি এই কোশ্চেনটা পাবে বারবার। এই সেটের কোশ্চেন, এই কোশ্চেন পাবে এই কোশ্চেনটা। কি কোশ্চেন? দেখো দেখো এইখান থেকে এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এটা একটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ কোষের নাম কি? খুব ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকবার ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেন এসব। নিউক্লিয়াস বিহীন একটি উদ্ভিদ কোষের নাম হবে শিবকিউ, বা যাকে আমরা বাংলায় বলবো শিবনল। নিউক্লিয়াস থাকে না একটি। আচ্ছা আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি, এখানটা করে যাই হোক নেই, আর নিচে আছে। আচ্ছা যদি তোমাকে একটা কোশ্চেন করি, দেখি তুমি পারো কিনা। নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস নেই, ঠিক আছে, নিউক্লিয়াস নেই কোন রক্তকণিকাতে? নিউক্লিয়াস বিহীন একটি রক্তকণিকার নাম কি? আরবিসি। আরবিসি, এটাও কিন্তু ভিভিআই কোশ্চেন। পরিণত। হ্যাঁ, ভেরি গুড। মানবদেহের আরবিসি, মানুষের ক্ষেত্রে, স্তন্যপায়ীর ক্ষেত্রে কিন্তু আরবিসি হচ্ছে নিউক্লিয়াস বিন। আচ্ছা তাহলে আরবিসি নিউক্লিয়াস যুক্ত কাদের ক্ষেত্রে দেখা যায়? আমরা জানি নিউক্লিয়াস বিহীন আরবিসি পেলাম, বললাম মানব স্তন্যপায়ীদের আরবিসি, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলাম। এবার যদি বলে নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত লোহিত লোহিত রক্ত কণিকা বা আরবিসি কাদের ক্ষেত্রে দেখতে পাবো? তাহলে কোশ্চেনটা কেমন হয় জানো? মাছ মনে হয় স্যার। না, মাছ নয়। এই তো এইসব কোশ্চেনগুলি খুব ভালো ভালো কোশ্চেন, দেখো এইগুলি কোশ্চেন কিন্তু সেই 60 খানা কোশ্চেন বা 90 খানা কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনগুলি মনে হচ্ছে খুব ইজি কোশ্চেন। হ্যাঁ দেখো, অনেক মাদ্রাসা পরীক্ষা দিয়েছে, দেখো কোশ্চেন কিন্তু খুব যে কঠিন তা নয়, ভালো কোশ্চেন আছে, ইজি কোশ্চেন আছে, কিন্তু বাট করে আসাটা একটুখানি ডিফিকাল্টি হয়, মানে এটা হবে ওটা হবে ওটা হবে এটা হবে, দিয়ে কি হয় নেগেটিভ হয়ে যায় এইসব কোশ্চেন। যে ওই দেখো না, উটের মতন দেখতে হয় এক ধরনের প্রাণী, যে লামা বলা হয়, লামা। লামা বা উটের হচ্ছে উটের হচ্ছে রক্তকণিকা, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে নিউক্লিয়াস যুক্ত দেখা যায়। সৌদি আরবে বা ওই মরুভূমি এলাকাতে লামা দেখতে পাওয়া যায়, লামা এক ধরনের দেখবে উটের মতনই দেখতে হয়, ছোট ছোট। আচ্ছা তাহলে আমরা কিন্তু দেখো দুটো কোশ্চেন পেয়ে গেলাম, নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস বিহীন একটা স্তন্যপায়ী লোহিত রক্ত মানে রক্তকণিকার নাম, নিউক্লিয়াস যুক্ত রক্তকণিকার নাম আমরা শিখে গেলাম। এবং এবার দেখো ইম্পর্টেন্ট ভিভিআই, দেখো এটা তোমাদের এসএলএসটি লাইফ সায়েন্সের মকে তুমি দেখবে, বিভিন্ন রকম বইয়েও দেখবা, যখন কিনবা তখন দেখবা এইটা থাকে অনেক সময়। আচ্ছা সিনোসাইডটা কি? খুব ইম্পর্টেন্ট, সিনোসাইডটা কি? সিনোসাইড, এইটা ছোট্ট টার্ম, ছোট্ট টার্ম মানে কি দেখো আমি বলছি। দেখো একটা, মানে একটা দেখো হচ্ছে লেয়ারের ভিতরে, মানে একটা মানে মনে করো গহ্বরের ভিতরে যখন আমার সেল ডিভিশন হচ্ছে, ভালো করে বোঝো, যখন সেল ডিভিশন হচ্ছে, ঠিক আছে, এবার সেল ডিভিশনে সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না, ভালো করে বুঝবা, সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে না, আম, তোমার হচ্ছে কোষ পর্দার বিভাজন হচ্ছে না, যার ফলে কি হচ্ছে তোমার একটা ভেতরে, মানে একটার ভেতরে কি আছে, প্রচুর নিউক্লিয়াস সিস্টেম, ওরা ওদের মধ্যে দেখো নিউক্লিয়াস বিভাজন হতে 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 প্রচুর নিউক্লিয়াস যুক্ত হচ্ছে। তাহলে এমন এমন একটা কোষের ভিতরে যখন একাধিক নিউক্লিয়াস যুক্ত থাকবে, একাধিক নিউক্লিয়াস থাকবে, তখন তাকে সে টার্মটা আমরা আমরা কি সায়েন্সের ভাষায় বলা সিনোসাইট। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, স্যার সিনোসাইট কি? পিপিটিটা দেখা যাচ্ছে না। পিপিটি দেখা যাচ্ছে না? না। পিপিটি কেটে গেলো নাকি? এ দেখতে পাচ্ছ না কেউ? আবার আমি সেভ করছি। দেখো দেখতে পাচ্ছ স্যার এবার? দেখতে পাচ্ছিলাম তো, দেখতে ও পাচ্ছি। ও আচ্ছা, মানে তোমার তাহলে হচ্ছে যে, তোমার মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখো আবার আমি আবার শেয়ার করলাম, আবার দেখতে হবে তুমি। তাহলে দেখো সিনোসাইটটা কি? ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা সিনোসাইট মানে যখন একটা কোষের ভিতরে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, প্রচুর নিউক্লিয়াস হচ্ছে, কিন্তু ভেতরে যে সাইটোপ্লাজম বিভাজন হয় আলাদা আলাদা হচ্ছে না, আর ভিতরে যে যে সেল প্লেট তৈরি হচ্ছে না,
যার ফলে কি হচ্ছে, একটা কোষের মধ্যে প্রচুর নিউক্লিয়াস থাকছে, এইটাকে বলা হয়, বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট। এবার এখানে পয়েন্টটা কি বলছে, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ কোনটা, উদ্ভিদ কোষ, ঠিক আছে। প্লান্ট সেলের নাম কি, ভাউচেরিয়া, বা অনেকে ভাউকেরিয়া বলা হয়, আমি তো ভাউচেরিয়া বলি। ভাউচেরিয়া, ভাউচেরিয়া এটা কিন্তু একটা অ্যালগি, একটা শৈবাল। এর ক্ষেত্রে দেখা যায় যে বহু নিউক্লিয়াস যুক্ত একটা উদ্ভিদ কোষ, মানে অনেক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। খুব ভালো পয়েন্ট, এটা অনেকবার পরীক্ষা আসা কোশ্চেন, বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন, বিভিন্ন মক সেট তুমি দেখতে পাবে এই কোশ্চেনগুলো, এই দুটো কোশ্চেন কিন্তু খুব মানে বারবার রিপিটেশন থাকে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তাহলে আমরা আগে বললাম যে বহু নিউক্লিয়াস বললাম, তাই না। তো এবার যদি বলে কি, এবার যদি কোশ্চেন থাকতে মানে মনে তো উদয় হতে পারে, আচ্ছা একটা নিউক্লিয়াস থাকার তো হতে পারে, তো একটা নিউক্লিয়াস যুক্ত কোষের নাম কি হবে, দেখো কারা কারা হবে, দেখো অ্যানাবিনা, এটাও এক ধরনের অ্যালগি, অ্যানাবিনা। আর স্যাকারোমাইসিস সেরিভিসিস, যাকে আমরা কি বলি, ইস্ট, পাউরুটি তৈরি করতে ইস্ট লাগে, মদ তৈরি করতে ইস্ট লাগে, ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে সন্ধান প্রক্রিয়াতে ইস্ট লাগে। ওকে, তাহলে এই যে স্যার ইস্ট, অ্যানাবেনা না অ্যামিবা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি না আমি দেখি যাই যাই হোক, সরি সরি, অ্যামিবা, অ্যামিবা, অ্যানাবিনা না, সরি সরি, আমি খেয়াল করিনি। আচ্ছা, অ্যামিবা, ভেরি গুড, অ্যামিবা। অ্যামিবা কি বলো, অ্যামিবা হচ্ছে হচ্ছে অ্যালগি নয়, অ্যামিবা কি বলো, কোন প্রজাতির মধ্যে পড়ছে অ্যামিবা, অ্যামিবা কি প্লান্ট অ্যামিবা অ্যানিমেলস? এককোষী প্রাণী। হ্যাঁ, এককোষী প্রাণী, এটা একটা প্রোটিস্টার মধ্যে পড়ছে। হ্যাঁ, প্রোটিস্ট, হ্যাঁ প্রোক্যারিওট। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে না। আচ্ছা, অ্যামিবা, হ্যাঁ সরি, অ্যামিবা আর স্যাকারোমাইসিস সেরিভিসিস, যাকে আমরা ইস্ট বলি, এরা কিন্তু এক নিউক্লিয়াস যুক্ত কোষ। আচ্ছা, ইস্টের মধ্যে কিন্তু একটা ভালো একটা বৈশিষ্ট্য আছে, এরা কিন্তু বার্ডিং প্রসেস করে। বার্ডিং মানে কি, মানে এ 1 থেকে 2, 2 থেকে 3, 2 3 থেকে 4 করবে, এরা হচ্ছে বার্ডিং প্রসেস করবে, মানে বার্ড সৃষ্টি করবে। এটা কিন্তু একটা স্পেশাল একটা ফিচার্স, মানে এদের রিপ্রোডাকশনে। এবং এবার দেখো আমরা এখানটা পড়বো বহু নিউক্লিয়াস যুক্ত, বহু নিউক্লিয়াস যুক্ত পানিকোষ, খুব ইম্পর্টেন্ট। দেখো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট কোনো একটা পয়েন্ট আছে, দেখো বহু দেখো বহু নিউক্লিয়াস যুক্ত পানিকোষ, যাকে আমরা সিনটাইটিয়াম বলা হয়। এটি কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে প্রাণীদের অস্থির পেশি কোষে দেখতে পাবে, বা স্কেলেটাল মাসল সেল, মানে আমাদের যে মাসল সেলগুলি আছে না, প্রাণীদের যে অস্থির সাথে পেশি কোষ থাকে, এই কোষে দেখবা তুমি হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ। তাহলে বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষের নাম কি, ভাউচেরিয়াম। একটা নিউক্লিয়াস যুক্ত কোষের নাম কি, অ্যামিবা বা স্যাকারোমাইসিস সেরিভিসি। নিউক্লিয়াস বিহীন একটা উদ্ভিদ কোষের নাম কি, সিবনল। আর বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষের নাম কি, সেটা হচ্ছে প্রাণীদের অস্থির পেশি কোষ। চারটে পয়েন্টই খুব ভালো পয়েন্ট, তার মধ্যে দুটো পয়েন্ট সব থেকে বেশি, 1 আর 2, খুব ভালো পয়েন্ট। নেক্সট পয়েন্ট। আচ্ছা, আচ্ছা এক নিউক্লিয়াস যুক্ত কোষ, আচ্ছা আগেরটা দেখো অলরেডি রিপিটেশন হয়েছে, যাই হোক। এবার দেখো এখানটা আসো, ডি নিউক্লিয়েট, দেখো নিউক্লিয়েটেড, দেখো মানে দুটো নিউক্লিয়াস আছে, এমন একটা কোষের নাম বলো, ইম্পর্টেন্ট, প্যারামিসিয়াম। প্যারামিসিয়ামের ক্ষেত্রে কিন্তু তুমি দেখবে দুটো নিউক্লিয়াস থাকবে, আর হচ্ছে ডিনিউক্লিয়েটেড কোষের নাম কি বা সেলের নাম কি, প্যারামিসিয়াম, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো যে কে ফোন করছে, আচ্ছা মেরুদণ্ড প্রাণী দেখো যকৃৎ, মেরুদণ্ড প্রাণী দেখো লিভারে, এবং দেখো তরুণাস্থি কোষগুলি, তরুণাস্থি যে কোষগুলি থাকে, সেই কোষে কিন্তু দুটো নিউক্লিয়াস যুক্ত তুমি কিন্তু কোষ দেখতে পাবে। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্ট যুক্ত একটা প্রোটিস্টের নাম কি। আমরা যেহেতু এখানে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল পড়বো, তো তাহলে প্রোটিস্ট এখানটা আসছে আসছে, তাহলে ক্লোরোপ্লাস্ট যুক্ত একটা প্রোটিস্টের নাম কি, ইউগ্লিনা এবং কাইসেমিবা। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, ইউগ্লিনা এবং কাইসেমিবা। নেক্সট, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট, সেন্ট দেখো, এখানটা করে আমি বলি, আমরা সেল অর্গানাইজেশন পড়তে গিয়ে দেখবো একটা বৈশিষ্ট্য আছে, যে প্রাণী কোষের ক্ষেত্রে স্পেশাল একটা ফিচার্স রয়েছে, সেন্ট্রোজোম থাকে। এবার প্রত্যেকটা প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম থাকে কমন, সেন্ট্রোজোম না থাকলে কিন্তু ব্যামতন্তু তৈরি হবে না, দিয়ে সেল ডিভিশনে কিন্তু অসুবিধা হবে। কিন্তু সেন্ট্রোজোম নেই এমন একটা প্রাণী কোষের নাম কি হবে, ভালো ভালো পয়েন্ট, ব্যতিক্রমী একটা, ব্যতিক্রম কোথায় ভালো ভালো কোশ্চেন থাকে। আচ্ছা, সেন্ট্রোজোম নেই একটা প্রাণী কোষের নাম হবে, সেটা হচ্ছে স্তন্যপায়ী স্নায়ুকোষ, নার্ভ সেল। ইম্পর্টেন্ট, ভালো পয়েন্ট দেখো, ভালো পয়েন্ট, ভালো ফ্যাক্ট অফ পয়েন্ট, স্নায়ুকোষ। এবং এই যে তুমি এখনই আমরা আরবিসি সম্বন্ধে পড়ছিলাম, আরবিসি লোহিত রক্তকণিকা,
যেখানটা সেন্ট্রোজোম থাকে না। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট দেখো, ফ্যাক্ট অফ পয়েন্ট দেখো, খালি চোখে দেখা যায় এমন কোষের আকার, দেখো কতগুলি, দেখো যদি আমি এখানে এমসিকিউ করি না এখানটা করে, প্রায় বেশ ভালো পয়েন্ট, ভালো এমসিকিউ হবে। দেখো একটা এটা উপরে মাথার লেখার লেখা তো এ বি সি ডি করে করতাম, ভালো পয়েন্ট। দেখো অলরেডি দেখো এমসিকিউ তোমার এখানে সলভ হয়ে যাচ্ছে এখানে। খালি চোখে দেখা যায় এমন কোষের আকার, মানে খালি চোখে তুমি কতখানি দেখতে পাবে? প্রায় 100 মাইক্রন। খালি চোখে দেখা যায় এমন একটা কোষের আকার প্রায় 100 মাইক্রন হতে পারে, ঠিক আছে, তুমি দেখতে পাবে। নেক্সট, শরীরে দেখো, এবার দেখো শরীরের আকারের অনুপাতে যে পাখি সব থেকে বড় আকারের ডিম পাড়ে, তাদের দেহের আকারের মানে অনুপাতে বেশ বড় আকারের ডিম পাড়ে, সেই পাখিদের, যে উট পাখিগুলি কি হয় দেখো, বেশ ওরা কিন্তু বড় হয়, ডিমগুলি সাইজে কিন্তু বড় হয়, কিন্তু ওদেরকে টপকে দিতে তো যাওয়া যাবে না, তাই না? এমন একটা পাখির নাম আছে যারা তাদের নিজেদের দেহ থেকে ডিমের সাইজটা পায়, মানে দেখা গেলে একই রকমের হয়, মানে বেশ বড় আকারের ডিম পায় ওদের ওদের সাইজ অনুযায়ী, ওদের অনুপাতের তুলনায়। কোন পাখি? কিউ পাখি। কিউ পাখি, ভালো পয়েন্ট। এবং দেখো একটি ডিম্বাকার কোষের নাম কি হবে? একটি ডিম্বাকার কোষ ইম্পর্টেন্ট। দেখো এবার দেখো আমি বলি, কোষ বিভিন্ন রকমের দেখতে হয়। কোষ আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম না, কোষ গোলাকার হতে পারে, কোষ হচ্ছে ষড়ভুজাকার হতে পারে, কোষ হচ্ছে তোমার আম, ডিম্বাকার আকারে হতে পারে, কোষ হচ্ছে মাকু আকারে হতে পারে, কোষ সিলিন্ডাকার হতে পারে, কোষ বিভিন্ন স্পাইরালি কোষ হতে পারে, কোষ রড শেপ হতে পারে, যেমন হচ্ছে দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখবা রড শেপের হয়, ঠিক আছে। তো এইগুলি দেখো কোষের আকার কিন্তু মানে কোষের আকার কোনো ঠিক নেই, মানে বিভিন্ন রকমের কোষের আকার হতে পারে। কিন্তু এখানটা পয়েন্টটা কি বলছে, কোষ এমন একটা কোষের নাম বলো যে কোষটা হচ্ছে ডিম্বাকার। ডিম্বাকার মানে ডিমের মতন দেখতে, ডিম্বাকারের মতন দেখতে, কোষের নাম কি হবে? অ্যান্সার কি হবে? ডায়াটম কোষ। আর ডায়াটম কি হবে বলো? ডায়াটম হচ্ছে এক ধরনের অ্যালগি। ডায়াটম একটা অ্যালগি। কোন অ্যালগির মধ্যে পড়ে? ব্যাসিলিও ফাইটার মধ্যে পড়ছে, তাই তো? হ্যাঁ, ব্যাসিলিও ফাইটার মধ্যে পড়ছে। আচ্ছা দেখো, দেহে মাকু আকৃতিটা কোষের নাম কি হবে? দেহে মাকু আকৃতি কোষের নাম কি হবে? অ্যান্সার কি? পেশিকোষ। পেশিকোষ হচ্ছে মাকু আকৃতির কোষ। তাহলে দেখো, ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ দ্য সেল, দেখো আমি দেখো কিছু পয়েন্ট তুললাম যে পয়েন্টগুলি পরীক্ষায় আসে। এই পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিশন পরীক্ষাও আসে, এবং আমাদের সামনে পরীক্ষা যেটা আসছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় ভালোই আছে, কারণ এখানে কোশ্চেন আসতে হয়, সেল থেকে কোশ্চেন আসে। আচ্ছা এইবার চলো আমরা এইবার আমরা যাব যে এখানটা করে সবাই জানো বা আমু আমু জানি বা তুমু জানো, যে অনেকে পড়েছো যে সেল কয় প্রকার হয়। প্রধানত সেল 3 প্রকারের হয়, ঠিক আছে। একটা প্রোক্যারিওটিক সেল হয়, একটা মেসোক্যারিওটিক সেল হয়, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল হয়। আমরা প্রাধান্য দুটো দুটো সেলকে দেবো, একটা প্রোক্যারিওটিক সেলকে দেবো আর ইউক্যারিওটিক সেলকে দেবো। আদি সেল আর উন্নত সেল, ঠিক আছে, অ্যাডভান্স সেল। প্রোক্যারিওটিক সেল দেখো কেমন টাইপের দেখতে হয়, দেখো একটা ব্যাকটেরিয়াল সেলকে দেখো, পাশে দেখো ছবি আছে দেখো, এরকম টাইপের দেখতে হয়। কিন্তু এর মধ্যে দেখো স্পেশাল কিছু ফিচার্স রয়েছে, সেগুলি প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলকে টোটালি পার্থক্য করছে। তবেই আমি তাকে প্রোক্যারিওটিক সেল বলছি, আর তবেই তাকে আমরা ইউক্যারিওটিক সেল বলছি, ঠিক আছে। দেখো ফার্স্ট পয়েন্ট দেখো কি লেখা আছে দেখো, প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলের মধ্যে দেখো আচ্ছা একটু এক মিনিট দাঁড়াও। দেখো প্রোক্যারিওটিক সেলের মধ্যে যেগুলি হচ্ছে অনুন্নত সেল, যেগুলি পাই হচ্ছে উন্নত নয়, অত বেশি উন্নত নয়, সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকে না, যাদের মধ্যে দেখো যে জীবের ঝিল্লি বিশিষ্ট দেখো নিউক্লিয়াস পায় নেই, এবং দেখো এখানটা করে সবচেয়ে দেখো সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোমিয়ার থাকে না, নিউক্লিয়াস থাকে কিন্তু বাট মানে মানে সুন্দরভাবে পরিবেষ্টিত, যে বিভিন্ন রকম নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালক, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমা, এরকম আকারে থাকে না। এবং এখানে দেখো ডিএনএ কি হয়, মেসোজোমের মতন, মানে একটা পুঞ্জীভূত অবস্থায় কিন্তু ডিএনএ থাকে। এবং এখানটা করে দেখো যে তোমার হচ্ছে রাইবোজোম, রাইবোজোম দেখো যে পর্দা ঘেরা কোষাঙ্গনও থাকবে না, রাইবোজোম 77S প্রকৃতি টাইপের হয়, ওকে।
এইগুলিকে, এই ধরনের সেলগুলিকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। দেখো এখানে কি কি পয়েন্ট দেখো তোলা আছে, দেখো কি কি পয়েন্ট আমি তুলেছি। দেখো একটা পয়েন্ট তোলা আছে, দেখো জীবের ঝিল্লি বিশিষ্ট দেখো নিউক্লিয়াস থাকে না, প্রথম পয়েন্ট দেখো, এটা দেখো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি আছে দেখো, একটি প্রোক্যারিওটিক কোষ সংজ্ঞায়িত নিউক্লিয়াস থাকে না, যেটা আমি বলছিলাম। মাইক্রোপ্লাজমা ব্যতীত সকল প্রোক্যারিওটিক কোষের চারপাশে কোষ প্রাচীর থাকে। প্রায় দেখো সবার কিন্তু মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর পয়েন্ট, ঠিক আছে। নেক্সট, প্রোক্যারিওটিক কোষ নিউক্লিয়াস অনুপস্থিত। প্রোক্যারিওটিক কোষ আহ, এখানে দেখো সাইটোপ্লাজম দেখো পূর্ণ থাকে, এবং এখানটা করে দেখো কোনো রকমের পর্দা, যেটা খুব ভালো পয়েন্ট, পর্দা বিশিষ্ট কোনো রকমের কোষ অঙ্গন থাকে না। ওকে। কোন কোন কোষ হতে পারে দেখো, শৈবাল, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমার, এগুলি সব একটা প্রোক্যারিওটিক সেল। নেক্সট দেখো, এবং দেখো ইম্পর্টেন্ট আর কি ফ্যাক্ট হতে পারে, দেখো যেটা আমি লিখে দিচ্ছি, ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলি হতে পারে। দেখো রাইবোজোম, যে রাইবোজোম 70 S প্রকৃতির হয়, মানে আমরা জানবো, হ্যাঁ, এগুলি কি, এস মানে সাব ইউনিট, ঠিক আছে, সাব ইউনিট, হ্যাঁ। এই সাব ইউনিটগুলি বিভিন্ন রকম পার্টসে ভাগ আছে। আমরা রাইবোজোম যখন পড়াবো তখন কি ছবি সহ আমরা একটু বর্ণনা করবো, ঠিক আছে। এখন জাস্ট জেনে রাখো যে রাইবোজোম কত প্রকার হয়, 70 S প্রকৃতির হয়। এর মধ্যে 50S প্লাস 30S। এবার আবার যোগ করে বলবো কি 80 হয়, এখানে 70 লিখছেন কেন, এগুলি পরে বুঝবে, এখন নয়। নেক্সট, এক রাইবোজোম 70S প্রকৃতির হয়। এখানটা কি সেন্টোজোম, সেন্টোজোম, সেন্টোজোম কি বলে, থাকে না, সেন্টোজোম থাকে না, সেন্টোজোম থাকে না। নেক্সট, এখানটায় যে পর্দা ঘেরা, মানে যে ডবল লেয়ার, যে হচ্ছে সেল অর্গানেলি থাকে না। আম, দেখো সেল অর্গানেলিস, দেখো সিঙ্গেল লেয়ার হয়, ডবল লেয়ার হয় না, সিঙ্গেল লেয়ার হয়, লেয়ার্ড হয়, ঠিক আছে। তারপরে কি পয়েন্ট হতে পারে, এখানটা করে যে নিউক্লো পর্দা, নিউক্লো পর্দা থাকে না, দেখো নিউক্লো পর্দা ও নিউক্লোলাস থাকে না। দেখো যেগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলি দেখো লেখানো হচ্ছে। এখানটায় দেখো মাইটোটিক দেখো অ্যাপারেটাস এখানটা কিন্তু গঠিত হয় না। মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না। দেখো কিছু পয়েন্ট দিলাম, যে পয়েন্ট থেকে আমি প্রোক্যারিওটিক সেলকে আলাদা করতে পারি, ঠিক আছে। রাইবোজোম 70S প্রকৃতির হয়, সেন্ট্রোজোম থাকে না, সেল অর্গানেল সিঙ্গেল লেয়ার হয়, ডবল লেয়ার হয় না, নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস থাকে না, মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় না। এবার চলে আসো মেসোক্যারোটিক। মেসোক্যারোটিকের সম্বন্ধে তেমন কিছু অত বেশি পড়ার দরকারও নেই, কিন্তু বাট জেনে রাখো মেসোক্যারোটিক সেল মানে এটা প্রোক্যারোটিক সেল এবং ইউক্যারোটিক সেলের ইন্টারমিডিয়েটের স্তর, মানে যেখানটা করে প্রোক্যারোটিক সেল এবং ইউক্যারোটিক সেলের কি মধ্যবর্তী একটা সেল তৈরি হয়, যাকে আমরা মেসোক্যারোটিক সেল। তাহলে এটা প্রোক্যারোটিক সেল থেকে একটু উন্নত হবে, কিন্তু বাট ইউক্যারিওটিক সেল থেকে অতটা বেশি উন্নত নয়, এটা অনুন্নত। ভালো করে বোঝা, মানে মানে বুঝতে হবে ইন্টারমিডিয়েট মানে মাঝখানে যে স্তরটা। যেমন দেখো প্রোটোজোয়া গুলি কিন্তু এর মধ্যেই কিন্তু পড়ে, ঠিক আছে। এদের ক্ষেত্রে দেখো কি কি পয়েন্ট দেখো আছে, দেখো এদের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস সুগঠিত কিন্তু আবরণ বিশিষ্ট, নিউক্লিয়াস এদের ক্ষেত্রে সুগঠিত হয়, আবরণ বিশিষ্ট হয়। এবং দেখো কোষ বিভাজন অ্যামাইটোটিক প্রকৃতির হয়। অ্যামাইটোটিক প্রকৃতি কে বলতে পারবে এখানটা করে, অ্যামাইটোটিক কি প্রকৃতি, মানে অ্যামাইটোটিক সেল ডিভিশন জিনিসটা কি, কেউ কেউ আছে জানো এই বিষয়টা, জানা আছে, জানা আছে মনে হয়, কারণ জানা তো অবশ্যই আছে, জানো অ্যামাইটোটিক, মাইটোটিক, মিয়োসিস,
জানো কে কিছু? হ্যালো। আচ্ছা আমি বলছি, আমার মানে দেখো এদের ক্ষেত্রে কি হবে বলো তো, একই রকমের সেল হয়, ঠিক আছে? দেখো একদমই উন্নত প্রিমিটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে দেখা যায়, আর এদের সেল মাদার সেলের থেকে অপত্য সেল, জনিত সেল, অপত্য সেল পায় একই রকমের দেখতে হয়। এবং এখানটা করে দেখো, এই প্রকৃতির কোষ বিভাজনের দেখো নিউক্লিয় পর্দা দেখো বিলুপ্ত হয় না, দেখো নিউক্লিয় পর্দা থেকে থাকে। এটা একটা দেখো অন্যদের তুলনায় দেখো এটা পার্থক্য, ইউক্যারিওটিক ক্ষেত্রে কিন্তু পার্থক্য এখানটা করে নিয়ে এলো। নেক্সট, ক্রোমোজোমের সেন্টোমিয়ার থাকে না, ক্রোমোজোমের সেন্টোমিয়ার থাকে না। 4 নম্বর পয়েন্ট দেখো, কোষে কোষ পর্দা থাকে, কিন্তু কোষে কোষ পর্দা থাকে কিন্তু সেল ওয়াল যাকে কোষ প্রাচীর কিন্তু থাকে না। কিন্তু কোষ প্রাচীরের পরিবর্তে থাকে কি পেলিকল বা থিকা। ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো পেলিকল, দেখো এ দেখো পেলিকল, দেখো ছবি দিকে আসো, এ দেখো পেলিকল, এই যে এ দেখো পেলিকল, দেখো পেলিকল। তো দেখো যে পেলিকল থাকে, কোষ প্রাচীরের পরিবর্তে কি থাকে, পেলিকল থাকে। নেক্সট, রাইবোজোম 80s প্রকৃতির হয়, সাইটোপ্লাজম থাকে, সেন্টোজোম কিন্তু থাকে না। নেক্সট, 6 নম্বর পয়েন্ট কি বলছে, কোষের মধ্যে পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক, মানে পর্দা বিশিষ্ট কোষাঙ্গন থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলি কিন্তু থাকে না। এটা দেখো মেসোক্যারিওটিক ইউক্যারিওটিক থেকে কিন্তু আলাদা করে দিচ্ছে, আবার প্রোক্যারিওটিক থেকে কিন্তু আলাদা করে। কেমন টাইপের দেখতে হয় দেখো, পাশে দেখো ছবি দেওয়া আছে, দেখো। নেক্সট পয়েন্ট দেখো, ইউক্যারিওটিক সেল, ছবি দেখো ইউক্যারিওটিক সেল দেখো 3D দেখো একটা ভার্সন দেখো দেওয়া আছে। ইউক্যারিওটিক সেল কি হবে, এই সেলের ভিতরে এই ধরনের সেল প্রোক্যারিওটিক সেল থেকে অনেক গুণ উন্নত। এই কোষের মধ্যে কোষ প্রাচীর থাকবে, কোষ পর্দা থাকবে, সুনির্দিষ্ট কোষ অঙ্গাণু থাকবে, মাইটো আবার পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু থাকবে, দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষ অঙ্গাণু থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাজমিডিয়া, প্লাস্টিড, এগুলি কিন্তু দ্বি-একক পর্দা বিশিষ্ট হয়। নিউক্লিয়াস দ্বি-একক পর্দা বিশিষ্ট হয়, এবং নিউক্লিয়াসটা সুপরিকল্পিত, সুসজ্জিত আকারে থাকবে। নিউক্লিয়াসের যে 4টে পার্ট, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজমা, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস, খুব সুন্দরভাবে থাকবে। এবং ইম্পর্টেন্ট, সেন্টোজোম থাকবে। এবং এদের যে সেল ডিভিশনটা, যে কোষ বিভাজনটা হয়, মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস, এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে হয়। রাইবোজোম কত থাকে, 80s প্রকৃতির মাধ্যমে হয়। চলো দেখে নেওয়া যাক কি কি পয়েন্টগুলি দেখো তোলা আছে। দেখো ইউক্যারিওটিক কোষে দেখো নিউক্লিয়াসের ঝিল্লির মধ্যে আবদ্ধ থাকবে, যেটা বললাম আমি মাত্র। মাইটোকন্ড্রিয়া, ইউক্যারিওটিক কোষে কি একটা অর্গানেলি মাইটোকন্ড্রিয়া থাকবে। ফ্লাজেলা, সিলিয়া, লোকোমেটরি মানে কি, গমনে সাহায্য করে। এটি একটা অঙ্গ, মানে অঙ্গ যেটি ইউক্যারিওটিক সেলে পায় দেখতে পাবে। ইউক্যারিওটিক কোষে বাইরের স্তরে কি কোষ প্রাচীর থাকে, তোমাকে এইমাত্র বলা হলো। নেক্সট, মাইটোসিস প্রক্রিয়া চলাকালীন কোষ বিভাজন হয়, বুঝতেই পারছো সেল ডিভিশন হয় মাইটোসিস বিভাজনে। আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, আমরা এগুলি জানি, পড়েছি আমরা, আমরা নয়তো পড়বো আমরা সেল ডিভিশনের পর থেকে। ইউক্যারিওটিক কোষে সাইটোস্কেলিটন কাঠামো থাকে, যার ফলে কোষের আকারকে নিয়ন্ত্রণ করে। এছাড়া নিউক্লিয়াস কি একক হতে পারে, রৈখিক হতে পারে, হ্যাঁ ডবল স্ট্যান্ডার্ড হতে পারে, যা একটা জিনগত তথ্য বহন করে। এবং দেখো আমি তোমাদের এখানে পয়েন্টটা রেখেছি, দেখো আচ্ছা পার্থক্য পরে আসছি। তাহলে যে পয়েন্টগুলি আমি বললাম, দেখো এক কি সেন্টোজোম থাকে, এক কি বললাম, এক দেখো সেন্টোজোম, এক হচ্ছে সেন্টোজোম থাকে। 2 নম্বর দেখো লিখে দিচ্ছি আমি, এক সেন্টোজোম, সেন্টোজোম থাকে। রাইবোজোম, রাইবোজোম, রাইবোজোম 80s প্রকৃতির হয়। এর মধ্যে কি হয়, 40, 60+40, 60+40, 1 মিনিট, 60+40 এস প্রকৃতির হয়, রাইবোজোম থাকে। 2 নম্বর কি বললাম, নিউক্লিয় পর্দা মানে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ অর্থাৎ নিউক্লিয় নিউক্লিয় পর্দা
নিউক্লো প্লাজমা নিউক্লিওপ্লাজমা, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা, ঠিক আছে। নিউক্লিয় জালিকা থাকে, ঠিক আছে, নিউক্লিয়াস সুগঠিত, ঠিক আছে। নেক্সট নেক্সট পয়েন্ট, এরা হচ্ছে কোষ বিভাজন কি হয়, সেল ডিভিশন হয়। সেল ডিভিশনের ক্ষেত্রে দেখা যাবে সেল ডিভিশন, মাইটোটিক, মাইটোসিস, অ্যামাইটোসিস, অ্যামাইটো অ্যামাইটো অ্যামাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, হ্যাঁ, মিওসিস, তিনটে তিনটি দেখা যায়, ঠিক আছে। আর একটা পয়েন্ট, যে পয়েন্টটা না দিলেই হয়, না মানে দিলে মানে হচ্ছে বাদ পড়লে খুবই খারাপ লাগবে। এখানটা করে তুমি দেখবে যে সুনির্দিষ্ট ক্রোমোসোম থাকে, ঠিক আছে। আগের ক্ষেত্রে শুধুমাত্র নিউক্লিয়েট থাকে বা ডিএনএ থাকে, যেটাকে মেসোজোম বলা হয়, ঠিক আছে। এখান থেকে কিন্তু ক্রোমোসোম কিন্তু সুনির্দিষ্ট, তা ক্রোমোসোম সুনির্দিষ্ট। ওকে, নেক্সট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, পাঁচটা পয়েন্ট। নেক্সট, এবার চলো। আচ্ছা, দুটোকে আমি পাশে রেখেছি, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, একটা প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল দেখো কেমন টাইপের দেখতে হয়, আর প্রোক্যারিওটিক সেল দেখো একটা ব্যাকটেরিয়াল সেল নেওয়া হয়েছে, দেখো কেমন টাইপের দেখতে হয়। দেখো পাশে, দেখো ছবিটা দেখো, দেখলে তুমি বুঝতে পারবে কেমন টাইপের দেখতে হয়। দেখো ফাজলা দেখতে পাবে তুমি ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল দেখো, এবং দেখো এখানে পিলি আছে দেখো। আচ্ছা, এবার দেখো যে পার্থক্য, যে আমরা দেখো পার্থক্য, আশা করি তোমরাই বলো পার্থক্য কি হতে পারে, বলো একজন একজন করে পার্থক্য শুনি, বলো কে প্রথম পার্থক্য কি হতে পারে, বলো বলো শতাব্দী, বলো ফার্স্ট পার্থক্য কি হতে পারে, শুনতে পাচ্ছ? ইউক্যারিওটিকে নিউক্লিয়াস সুগঠিত হয়, আর প্রোক্যারিওটে নিউক্লিয়াস সুগঠিত নয়। এদের প্রোক্যারিওটে রাইবোজোম 70s প্রকৃতির হয়, যার দুটো অর্ধএকক থাকে, 50s প্লাস 30s। আচ্ছা, আর ওটা 80s থাকে, ওটা হচ্ছে 60 80s প্লাস 40। 60। আচ্ছা, তা দুটো দুটো পার্থক্য বললে, একটা একটা পার্থক্য হচ্ছে ফার্স্ট পার্থক্য, যেটা আমি নিউক্লিয়াস দিয়ে বলবো, কারণ নিউক্লিয়াস যেহেতু এখানে ব্যাপারটা নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে সবকিছু হচ্ছে। ফার্স্ট পার্থক্য, প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। এখানটা অর্থাৎ নিউক্লিয়াস চারটি যে অংশ, চারটি পার্ট, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমা, এটা কিন্তু থাকে না, মানে এরা নিউক্লিওলাস থাকেই না। এবং এখানটা কি থাকে, যে ডিএনএটা কি হবে, প্যাঁচানো আকারে থাকে, একটা পুঞ্জীভূত থাকে, যে পরবর্তী ক্ষেত্রে সেটা মেসোজোম সৃষ্টি করে। কিন্তু ইউক্যারিওটিক ক্ষেত্রে খুব সুন্দরভাবে দু চারটে পাঁচ জিনিস থাকে, সুনির্দিষ্ট থাকে, পর্দাঘেরা কোষাঙ্গাণুগুলি থাকে, এবং এখানটা করে দেখবো যে এরা নিউক্লিয় জালিকার ভেতরে সুনির্দিষ্ট ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ, মানে ক্রোমোজোমের ভেতরে থাকছে দেখো ডিএনএ, কিন্তু এখানে ডিএনএ থাকে প্রায় ওপেন থেকে যাচ্ছে। ফার্স্ট পার্থক্য বললে, সেকেন্ড পার্থক্য রাইবোজোম। যেহেতু রাইবোজোম দুটোর ক্ষেত্রে থাকবে, কেন রাইবোজোম কি কাজ করে, প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, যদি প্রোটিন সংশ্লেষ না করে তাহলে যে কোনো তো কোষ সৃষ্টি হবে না, কোষ তো তৈরি করতে প্রোটিন থাকবে নাকি, প্রোটিন না থাকলে সেটা কোষ কি করে হচ্ছে, সেল কি করে হচ্ছে, সবকিছু কোষ দিয়ে হচ্ছে প্রোটিন নিয়ে তৈরি, সবকিছু প্রোটিনিয়াস বডি বডি বলা হয় এগুলি। তাহলে অবশ্যই, কিন্তু রাইবোজোমের ব্যাপারটা হচ্ছে কোনোটা উন্নত কোনোটা অনুন্নত। যেমন উন্নতর ক্ষেত্রে ইউক্যারিওটিক সেল 80s প্রকৃতির হয়, এখানে অর্ধ একক থাকে 60s প্লাস 40s। আর ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেলে কি 7s থাকে, 50s প্লাস 30s। আচ্ছা, একটা শতাব্দী বললো, আর বাকিরা বলো, অনেকে আছে, বলো স্যার শুনি। প্রোক্যারিওটিক কোষে স্যার পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, আর ইউক্যারিওটিক কোষে স্যার থাকে পর্দা ঘেরা কোষাঙ্গাণু। আচ্ছা, ভেরি গুড পয়েন্ট। পর্দাঘেরা কোষ, যেহেতু এতে ওটা তো অনুন্নত, আর আদি কোষ বলা হয়, অনেক সময় আদি কোষ বলা হয়।
তাহলে আদি কোষ যেতে গেলে অতটা উন্নত কিছু তো পাবো না, সিরিয়াসলি আমরা পাবো না তাই না? তাহলে থাকে মানে অজ্ঞান তো অবশ্যই থাকে, অজ্ঞান না হলে তো আমার সেল কোষটা চলবে কি করে? তো চলে সব কিছু কিছু তো অঙ্গাণু আছেই, সেই অঙ্গাণুগুলি হচ্ছে পর্দা ঘেরা সুনির্দিষ্ট নয়, কিন্তু ইউক্যারিওটিক কেসে কিন্তু পর্দা ঘেরা সুনির্দিষ্ট। আবার এখানে আবার গল্প আছে, একটা সিঙ্গেল লেয়ার হয়, ডবল লেয়ার হয়, মানে অর্থাৎ পর্দা থাকে কি হচ্ছে দ্বি একক পর্দা থাকবে, একটা একক পর্দা থাকবে। যেমন দ্বি একক পর্দা থাকবে কি, খুব ইম্পর্টেন্ট, অনেকবার অনেক পরীক্ষায় আসা কোশ্চেন, চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন, দ্বি একক পর্দা বৈশিষ্ট্য নিচের কোন অঙ্গাণু দিয়ে? অপশন এ থাকবে মাইটোকন্ড্রিয়া, অপশন বি থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন সি থাকবে রাইবোজোম, অপশন ডি থাকবে কি হতে পারে, সেন্ট্রোজোম। তার অ্যান্সার কি হবে? অবশ্যই মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এগুলি কি হচ্ছে প্লাস্টিড, এগুলি কি হচ্ছে দ্বি একক পর্দা বিশিষ্ট। আচ্ছা, একটা আর 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 আর- আর একদিন বলো। আচ্ছা, আচ্ছা নাকি ক্লাসে নাকি? এ অন করে সব চলে যাচ্ছে না তো আবার, সিরিয়াসলি ক্লাসটা করো, 1 ঘন্টা করে ক্লাস হয় তো, বেশ করবে, হ্যাঁ বেশ। অন করে অনেকে থাকে তো, ইউটিউবে চোখের সামনে দেখা যায় না। আহ, তোমার হচ্ছে অনলাইনে কি হচ্ছে, অন করে ক্লাস অন করে হচ্ছে, আর মানে অন করে আছে, স্যারের মতো বকে যাচ্ছে, আমি আমার মতন ঠিক আছে পরে দেখে নেবো করে, কিন্তু বাট থাকবে, হ্যাঁ থাকলে ভালো লাগে। তাহলে দেখো আরো আরো পয়েন্ট আছে, আরো দেখো একটা স্যার কোষ প্রাচীর নিয়ে আছে। আচ্ছা কোষ প্রাচীর বলো। প্রোক্যারিওটিকে কোষ প্রাচীর থাকে, আর ইউক্যারিওটিক কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে। বাহ, ইয়েস, ভালো পয়েন্ট। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে না, ইউক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে। তাহলে এই যে আমরা আজকে কিন্তু কোষের ফ্যাক্ট অফ কিছু পয়েন্ট জানলাম, কোষ কয় প্রকার কি কি জানলাম, এবং ছবি সহ আমরা আজকে জানলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা জানবো বিভিন্ন রকমের সেল অর্গানেলি, এইগুলি জেনে আমরা আমরা একটা মক সেট রাখবো, ঠিক আছে? এই মক সেট এর মধ্যে থাকবে, কিছু কিছু পয়েন্ট এর মধ্যে থাকবে, আবার বলছি ভালো করে শোনো, এটা ভালো করে পড়বে, খুব সুন্দর সুন্দর পয়েন্ট উজ্জ করা আছে। তোমরা অবশ্যই ক্লাসটা যারা প্রথম থেকে দেখছো, অবশ্যই তারা বুঝতেই পারছো যে হ্যাঁ ব্যাপার আছে এখানটা করে। আম, এখান থেকে কোশ্চেনগুলো থাকবে, এবং কিছু কিছু কোশ্চেন, কিছু কিছু কোশ্চেন দুই একটা বাইরে থেকে কোশ্চেন থাকবে, বাট পারবে, জানার মধ্যে থাকবে, কঠিন নয়। যেগুলি আসে সেগুলিই থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানটায়, নেক্সট ক্লাস হচ্ছে অবশ্যই গ্রুপে জানানো হবে, ঠিক আছে? ছাড়লাম তাহলে আজকে, গুড নাইট এভরিবডি। গুড নাইট স্যার। হুম।